মোহাম্মদ নাসিমের মরদেহে নেতাকর্মীদের শ্রদ্ধা, জানাজা শেষে বনানীতে দাফন, ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। স্বাস্থ্যবিধি না মানলে পরিণতি হবে ভয়াবহ, জনস্বাস্থ্যবিদদের হুঁশিয়ারি, রেড জোন চিহ্নিত করে দ্রুত লকডাউনে যাওয়ার পরামর্শ। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরছেন সাধারণ রোগীরা, চিকিৎসা নেই কোথাও, সরকারি নির্দেশনা মানছে না কেউ। শর্তহীনভাবে কালো টাকা বিনিয়োগের সুযোগ, গতি বাড়বে আবাসন ব্যবসায়, কর্মসংস্থান বৃদ্ধির প্রত্যাশা। চলমান বর্ণবাদ বিরোধী বিক্ষোভের মাঝেই ফ্লোরিডায় ব্যাপক লুটপাট, অস্ট্রেলিয়ার বিশাল সমাবেশ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 10টার সংবাদে, সাথে আছি আমি আসমাতুলি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের প্রথম জানাজা শেষ হয়েছে। এর আগে মরদেহ নেওয়া হয়েছে তার ধানমন্ডির বাসভবনে। সেখানে তার মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। এর আগে শনিবার সকালে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। শনিবার রাত 11:45 তার মৃত্যু হয়। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব শেখ নাজমুল হক সৈকত এই তথ্য নিশ্চিত করেছেন। অসুস্থ অবস্থায় শনিবার রাত 10টায় সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল তাকে। 1971 সালের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন শেখ আবদুল্লাহ। বাঙালির স্বাধীনতা সংগ্রাম শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ধক্যজনিত ছিল, কিন্তু আসলে শ্বাসকষ্ট ছিল, কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে তিনি ইন্তেকাল করেন। যখন খুব খারাপ অবস্থা হয়ে গেছে বাসায়, তখনই তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে রওনা করেন সিএমএইচের উদ্দেশ্যে। সিএমএইচে নেওয়ার পর তাকে মৃত হিসেবে ঘোষণা করেন। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে দেশ বিপর্যয়ের মধ্যে পড়বে বলে অভিমত দিয়েছেন জনস্বাস্থ্যবিদরা। এমনকি স্বাস্থ্যবিধি না মেনে চললে জনসাধারণকেও চরম খেসারত দিতে হবে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, দ্রুত রেড জোন চিহ্নিত করে কঠোরভাবে লকডাউন করতে হবে। এদিকে আক্রান্তের সংখ্যায় করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনকে শনিবার ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। গত বছরের শেষের দিকে বিশ্ব এক অজানা ভাইরাসের নাম শুনেছিল, যার উৎপত্তিস্থল ছিল চীনে। চীন থেকে এখন বিশ্বের 215টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ের পর জানা যায়, আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ চীনকে ছাড়িয়ে গেছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এভাবে রোগী বাড়তে থাকলে এবং সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারলে বিপর্যয় ঘটার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। এখনো পর্যন্ত কোনো এলাকাতে হঠাৎ করে সংক্রমণের কোনো বিস্ফোরণ ঘটেনি, কিন্তু এটা মনে করলে আত্মতৃপ্তি ভোটার অবকাশ নেই। কারণ আমাদের অসতর্কতার কারণে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো ঘনবসতি এলাকাতে যেখানে স্বাস্থ্যকর পরিস্থিতিটা নেই, সেখানে সে ঘটনা ঘটতে পারে। দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয় 8 মার্চ। গতকাল শুক্রবার 80,000 রোগী ছাড়িয়ে গেছে। প্রথম 20,000 রোগী শনাক্ত হতে সময় লেগেছিল 69 দিন। পরের 20,000 রোগী শনাক্ত হয়েছে 13 দিনে। এরপরের 20,000 রোগী শনাক্ত হয়েছে 8 ও 7 দিনে। ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটি মানুষের যদি আমরা স্বাস্থ্যবিধি না মানি, তাহলে সরকারের শত চেষ্টা ব্যর্থ হবে। সংক্রমণের হার অনেক বেশি ছিল ইউরোপ এবং আমেরিকায়, যারা কমিয়ে আনতে সক্ষম হচ্ছে। সেখানে কিন্তু সরকারের ভূমিকার চেয়ে বেশি ভূমিকা পালন করেছে জনসাধারণ। তারা কিন্তু প্রত্যেকটা কথা মেনেছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, করোনার বিস্তার বন্ধ করতে হলে বড় এলাকা জুড়ে পূর্ণ ও কঠোর লকডাউন এবং জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলার বাধ্য করতে হবে। লকডাউন করা মানে লোকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা, কিন্তু তার মধ্যে আরো কাজ আছে।
ওখানে টেস্ট করতে হবে, রোগী শনাক্ত করতে হবে, রোগীকে আইসোলেট করতে হবে, কোনো রোগীকে আবার হসপিটালাইজ করতে হবে। এগুলো হলো করোনার ব্যাপার। একই সঙ্গে রোগী বাড়তে থাকলে হাসপাতালগুলোতে সেবা দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। তাই হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সরকারি নির্দেশনা রয়েছে, ফাঁকা পড়ে আছে শয্যা, তবুও চট্টগ্রামে করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে আসা রোগীরা ভর্তি হতে পারছে না বেসরকারি হাসপাতালে। নগরের 20টি হাসপাতালের এমন চিত্র। এর কারণ হিসেবে নানা সংকটের কথা বলছেন মালিকরা। তবে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের হুঁশিয়ারি, এ নিয়ে গাফিলতি হলে কোনো ছাড় দেওয়া হবে না। শামসুল আলম বাবুর ক্যামেরায় নয়ন বড়ুয়া জয়ের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। ঢাকা নারায়ণগঞ্জের পর এখন করোনা সংক্রমণের অন্যতম হটস্পট চট্টগ্রাম। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে প্রায় 5,000। এর মাঝেই হাসপাতালে ভর্তি নিয়ে নানা হয়রানির তথ্য উঠে আসছে গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিযোগ রয়েছে, অসুস্থতার হার বেশি হলেও বেসরকারি হাসপাতালগুলো ভর্তি করছে না। বেসরকারি হাসপাতালে তো চিকিৎসা সেবা নাই, সরকারি হাসপাতালে যা কিছু হয়। আমরা যারা সাধারণ জনগণ চিকিৎসার জন্য সেবার জন্য বিভিন্ন হাসপাতালে যাচ্ছি, তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না। রোগীরা এই হসপিটাল থেকে ওই হসপিটালে, ওই হসপিটাল থেকে ওই হসপিটালে, বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে। অথচ সংক্রামক এই ভাইরাসের আক্রমণের শিকার কিংবা তার উপসর্গ দেখা দেওয়া রোগীকে ভর্তির নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের নির্দেশনা যেটা আছে এটা এখনো আছে এবং এইটার ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার দেয়া আছে সার্ভিলেন্স টিমকে, বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসনকে। বেসরকারি হাসপাতালের মালিকরা বলছেন, কয়েকটি হাসপাতাল এ নিয়ে উদ্যোগী হলেও চিকিৎসক ও নার্স সংকটে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন সবচেয়ে বড় সমস্যা যে ম্যান পাওয়ার। আমাদের খুব ম্যান পাওয়ারের দরকার, মানে আরও বেশি মানুষ দরকার সব ক্ষেত্রে, ডাক্তারের ক্ষেত্রে, সিস্টারের ক্ষেত্রে, পিয়ন, তারপর ওয়ার্ড বয়, এলএমএস সবগুলোতে দরকার। এ ব্যাপারে টালবাহানা করলে অভিযুক্ত হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন। যদি সুস্পষ্ট অভিযোগ পাই তাহলে কিন্তু জেলা প্রশাসন চট্টগ্রাম এবং বিভাগীয় কমিশনার স্যারের যে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের যে টিম রয়েছে, ম্যাজিস্ট্রেট টিম এবং সিভিল সার্জন মহোদয়ের টিম, আমরা কিন্তু যৌথভাবে কিন্তু সেই হসপিটাল এবং ক্লিনিকগুলোকে কিন্তু রাষ্ট্রীয় যে আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু শাস্তি দিতে বাধ্য থাকবে। ঠিক আছে, মানুষের স্বনিয়ে পড়ছে একটা কোভিড চার্জ নিয়ে, ঠিক আছে, ওইটা দেখ ওনারা, কিন্তু দিয়ে এগিয়ে আসতে হবে, কোভিড চিকিৎসার সাথে যুক্ত হতে হবে। এখানে কোনোভাবে নয়ছয় করার কোনো সুযোগ নাই। চট্টগ্রামে এ পর্যন্ত শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশের বিভিন্ন পিসিআর ল্যাবে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা করা হচ্ছে। তবে সংক্রমণ পরীক্ষার নমুনা সংগ্রহে চলছে চরম অব্যবস্থাপনা। পদে পদে মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও নমুনা দেওয়া যাচ্ছে না। নমুনার ফলাফল পেতেও লাগছে কয়েকদিন। প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এই অবস্থায় করোনা উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে নমুনা দিতে গিয়ে নানা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দিনের পর দিন ঘুরেও নমুনা দিতে পারছেন না অনেকে। টেস্ট যে করাবো, এখানে কিটের সংখ্যা নাকি 20টা, কিন্তু মানুষ হচ্ছে 300-400 এরকম। আমরা যারা করোনার রোগী বা আমরা যারা সিমটম নিয়ে আসি, তারা কিভাবে আমরা টেস্টটা করাবো? কিট সংকটের কারণে সকলের নমুনা সংগ্রহ করা যাচ্ছে না, এমন দাবি নমুনা সংগ্রহকারীর। আমাদের তো কিছু করার না, আমাদেরকে কিট সংকট, কিট নির্দিষ্ট একটা সীমার মধ্যে দিয়ে দেয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব, খুলনা মেডিকেল কলেজ ও কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার সন্দেহভাজনদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকরা বলছেন, ল্যাবগুলোতে জনবল ও সরঞ্জামের সংকট রয়েছে। এ কারণে নমুনা পরীক্ষা হচ্ছে ধীর গতিতে। পিসিআর ল্যাব অবশ্যই বাড়াতে হবে, দক্ষ জনবল বাড়াইতে হবে, অন্যান্য সুযোগ সুবিধা বাড়াইতে হবে, বুথ বাড়াতে হবে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এই ল্যাবে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী সহ 4টি জেলার সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, নমুনা পরীক্ষার ফলাফল পেতে 3 থেকে 4 দিন সময় লাগছে। এ সময়ে সন্দেহভাজনরা স্বাস্থ্যবিধি না মেনে চলায় করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। পরীক্ষা অত্যন্ত সীমিত, 4 দিন 5 দিন পর পায়, রিপোর্ট পায়। অনেকে এই টেস্ট করে ঘুরে বেড়াচ্ছে, তার নেগেটিভ না পজিটিভ সে বুঝতে পারতেছে না।
জেলা সিভিল সার্জন জানান, দিনাজপুরে পিসিআর ল্যাবে নমুনা জট কমাতে বর্তমানে রাজধানীর বিভিন্ন পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হচ্ছে। দিনাজপুর সহ আরও পাশের 4টা জেলা সহ তাদেরও আমরা ফলাফল পাচ্ছি। সেই ব্যাকলগটা দূর করার জন্যই আমরা নমুনাগুলি ঢাকা বিভিন্ন ল্যাবে প্রেরণ করে থাকি। ফরিদপুরে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রস্তাবিত বাজেটে আবাসন, শেয়ার, সিকিউরিটিজ সহ বিভিন্ন খাতে শর্তহীনভাবে কালো টাকা বিনিয়োগের যে সুযোগ দেওয়া হয়েছে, তাতে আবাসন সহ সংশ্লিষ্ট 2 শতাধিক খাত উপখাতে ব্যবসায়িক গতি বাড়বে বলে মনে করছেন এসব খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। অর্থমন্ত্রীও বাজেট বক্তৃতায় জানিয়েছেন, বিশেষ এই সময়ে এমন উদ্যোগের ফলে বাড়বে কর্মসংস্থান ও রাজস্ব আদায়ও। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গভীর অনিশ্চয়তা ও বহুবিধ চ্যালেঞ্জ মাথায় নিয়ে ভিন্ন এক পরিস্থিতিতে গেল বৃহস্পতিবার আসছে অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। করোনা পরিস্থিতিতে আসছে বাজেটে বিনিয়োগ ও অর্থ সরবরাহ বাড়াতে এবার কালো টাকা সাদা করার শর্তহীন সুযোগ দেয়া হয়েছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন, এর ফলে রাজস্ব আদায় ও কর্মসংস্থান বাড়বে। এতে আবাসন সহ অন্তত 2 শতাধিক খাত ও উপখাতে বিনিয়োগ ও ব্যবসায়িক গতি বাড়বে বলে মনে করছে রিহ্যাব ও সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা। অর্থনীতিতে এর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু আমরা সবাই উপলব্ধি করব এবং দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হবে। দেশে যদি বিনিয়োগ করার সুযোগ থাকে বিনা প্রশ্নে, তাহলে অবশ্যই এই ধরনের টাকা বিদেশে আর পাচার হবে না বলে আমরা বিশ্বাস করি। এই টাকাটা যদি এই দুর্যোগের সময় নিয়ে এসে আমাদের বাংলাদেশের ইকোনমিতে ব্যবহার করা যায়, জনগণের কল্যাণে যদি ব্যবহার করা যায়, আমি এতে ক্ষতির কোনো কিছু দেখি না। বরঞ্চ আমি বলবো যে এই সময়ের জন্য এটাই হবে বুদ্ধিমানের কাজ। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় বলা হয়, কোনো শর্ত নয়, আগামী 1 বছর অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট, নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা যে কোনো সিকিউরিটিজের ওপর 10% কর দিয়ে আয়কর রিটার্ন দাখিল করলে কোনো কর্তৃপক্ষের প্রশ্ন ছাড়াই টাকা সাদা করার সুযোগ থাকবে। এই সুযোগ রাখা হয়েছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের জন্য। ব্যক্তি করদাতারা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করলে এবং ওই বিনিয়োগের ওপর 10% কর দিলে এক্ষেত্রেও আয়কর সহ অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন তুলবে না। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই টাকাগুলো যদি কালো টাকা যদি সাদা হয়ে দেশের মূল অর্থনীতিতে চলে আসে, ইন দ্যাট কেস এটা মানে আমাদের যে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাড়বে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সঠিকভাবে পরিচালিত এবং বিভিন্ন সেক্টরে শর্ত ছাড়া 10% ট্যাক্স দিয়ে বিনিয়োগের যে সুযোগ করে দেওয়া হয়েছে, তাতে করে কর্মসংস্থান এবং নতুন বিনিয়োগ বাড়বে। এ পর্যন্ত দেশে 15 বারের মতো কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। সব মিলে সাদা করা গেছে প্রায় 14,000 কোটি টাকা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবারে করোনার বৈশ্বিক পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনায় গেল 24 ঘন্টায় আরও 1,28,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, আর একদিনে মৃত্যু হয়েছে 4,000 বেশি মানুষের। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মোট মৃতের সংখ্যা 4,32,000-এ গড়াচ্ছে, আর আক্রান্তের সংখ্যা 78,55,000 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। গেল একদিনে মারা গেছে 700 মানুষ। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 25,000। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,17,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছে 21,41,000-এর বেশি মানুষ। ব্রাজিলের করোনা পরিস্থিতিও ভয়াবহ। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে প্রায় 900 জনের। সংক্রমিত হয়েছে 20,000-এর বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা 43,000-এ গড়াচ্ছে। রাশিয়ার অবস্থাও বেহাল। দেশটিতে আবারও 24 ঘন্টায় প্রায় 9,000 মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে, আর গেল 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 114 জনের। ভারতে মরণঘাতী এ ভাইরাসটি যেন ক্রমেই জেগে বসছে। গেল একদিনে দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে 9,000-এর বেশি মানুষ। আগে জানিয়েছি, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের নামাজের জানাজা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিস্তারিত জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মুন্না। মুন্না, দাফনের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে?
বনানী কবরস্থানে অর্থাৎ বনানী জামা মসজিদ সম্পূর্ণ এবং সেই মুহূর্তে জনতার কাজ কিন্তু চলছে এখানে এবং দেখার চেষ্টা করছি যে আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত হয়েছে। যদিও তার মৃত্যুর পরে কিন্তু যে এখন যে অবস্থা বিশেষ করে করোনার কারণে কিন্তু সামাজিক যোগাযোগ করে কিন্তু আপনার সেই নামাজের জানাজার নামাজ সহ নামাজ দাফনের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এখন মোহাম্মদ নাসিমের তার মরদের সামনে রেখে কিন্তু তার স্মৃতিচারণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আপনি জানেন যে মোহাম্মদ নাসিম কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু প্রেসিডেন্ট সদস্য ছিলেন এবং 1948 সালে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে। তো তার এই গতকাল তিনি সকাল 11টার দিকে কিন্তু আসলে মারা যান। তারপরে কিন্তু আজকে সকালে প্রথম নামাজ অনুষ্ঠিত হয় তার বাসার পাশেই সোভানবাগ জামে মসজিদে। তারপরে তাকে বনানী কবরস্থানে নিয়ে আসা হয় এবং এখানে কিন্তু তাকে দাফন করা হবে। আপনি জানেন যে মোহাম্মদ নাসিম কিন্তু জাতীয় নেতার অন্যতম নেতার ক্যাপ্টেন মনসুর সাহেবের পুত্র ছিল। তার কিন্তু বনানীর একটি রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। সেই রাজনৈতিক ক্যারিয়ারের আপনার বিশেষ করে 1996 সালে তিনি কিন্তু ডাক টেলিযোগাযোগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কিন্তু আপনার অনেক তার সে সময় সব থেকে বেশি কাজ করেছেন এবং পাশাপাশি গত 2014 সালে তিনি কিন্তু স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন এবং এই মুহূর্তে তার রাজনৈতিক সহযোগিতা কিন্তু বিশেষ করে এখন কথা বলছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাকির নায়েক। তিনি কিন্তু তার স্মৃতিচারণ করছেন এবং কিছু সময় পর এখানে কিন্তু তাকে গাড়ি প্রদান করা হবে। তারপরে কিন্তু আসলে তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে। আমরা এখানে সকাল থেকে দেখছি যে এখানে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। তারা কিন্তু আসলে তাদের দীর্ঘদিনের সহকর্মী প্রতি স্মৃতিচারণ করছেন এবং অনেকটা আবেগ আপ্লুত তারা। যদিও করোনার সময় এখন অনেকের উপস্থিতি কিন্তু এখানে ঠিকভাবে উপস্থিত করে দিচ্ছেন না, কারণ এখানে কিন্তু সামাজিক যোগাযোগ রক্ষা করে কিন্তু আসলে উপস্থিত করার কথা বলা হচ্ছে এবং এখানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় যে পর্যায়ে নেতৃবৃন্দ থেকে শুরু করে কিন্তু আপনার সবাই মোটামুটি এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু নাসিম সাহেবের স্মৃতিচারণ করছেন আর বিভিন্ন পদে তারা কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। তার নামাজ জানাজা কিন্তু এখানে দ্বিতীয় নামাজ জানাজা এখানে শুরু হওয়ার পরে কিন্তু আসলে তাকে কিন্তু আপনার এই বনানী কবরস্থানে দাফন করা হবে। এখানে আমরা 7 থেকে 8টা লাইন কিন্তু দেখা যাচ্ছে যে তারা নামাজ জানাজার উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য উপস্থিত রয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সবাই তারা এখানে উপস্থিত রয়েছেন। তারা কিন্তু আসলে শোকাহত হয়ে কিন্তু তাদের দীর্ঘদিনের সহকর্মী যারা একসাথে রাজনীতি আন্দোলন সংগ্রাম করেছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। যদি করোনা উপস্থিতি না থাকতো সেক্ষেত্রে হয়তো এখানে জানাজার অবস্থা হয়তো আরো ভিন্ন হতো এবং লোকে লোকারণ্য হতো। বনানী এলাকাতে কিন্তু কবরস্থান এলাকাতে কিন্তু আপনার বেশ একটা নিরাপদ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সেখানে কিন্তু আপনার চেক করে আসলে ধরা হচ্ছে, সব ধরনের কিন্তু এখানে আসতে দেওয়া হচ্ছে না। কিছু সময় পর তার নামাজের কিন্তু দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। তার রাজনৈতিক সহকর্মী তিনি কিন্তু এখন তার স্মৃতিচারণ করছেন এবং তার সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলছেন, তার রাজনৈতিক দিনগুলোর কথা একসাথে সংগ্রাম বলছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই কিন্তু তার কথা এখানে শুনছেন এবং কিছু সময় পরে আসলে জানাজা যেটা সেটা কিন্তু কিছু সময় পর অনুষ্ঠিত হবে। তারপরে আনুষ্ঠানিকভাবে তাকে বনানী কবরস্থানে তাকে কিন্তু দাফন করা হবে। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি যেখানে সবাই কিন্তু আসলে জানার জন্য প্রস্তুত এবং এখানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সদস্য সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা সবাই কিন্তু এখন দাঁড়িয়ে আছেন। তারা নামাজের জানাজা শেষ হওয়ার পরে দাফন তারা নিশ্চিত করবেন এবং তাকে কিন্তু রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হবে। সবকিছু মিলে এখানে শোকাবহত পরিবেশ। এখন তার বক্তব্য আওয়ামী লীগের তার দীর্ঘদিন সহকর্মী বক্তব্য শেষ করার পর এখন হয়তো এখন তার পরিবার পক্ষ থেকে কথা বলবেন আর কি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোহাম্মদ নাসিমের সন্তান এখন তিনি কথা বলবেন। মোহাম্মদ নাসিমের পুত্র তিনি কিন্তু তার পিতার সম্পর্কে কিন্তু এখন গণমাধ্যমে কথা বলছেন। আমরা সরাসরি সেখানে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা সকলেই জানেন আমার পিতা
গতকাল লাইভে আছে 11:09 আপনাদের আমাদের সকলকে ছেড়ে চলে গিয়েছেন। মোহাম্মদ আসিমের পুত্র তানভীর শেখের জয়, তার পিতার সম্পর্কে কিন্তু তিনি গণমাধ্যমে এখন এখানে কথা বলছেন সহ যারা রয়েছেন জানাজা প্রত্যাশী। প্রথমেই আপনাদের সকলের কাছে আমার পিতার জন্য দোয়া চাই। আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন। আমি আমার পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি আমাদের পরিবারের অভিভাবক হিসাবে আমার বাবা যেদিন থেকে অসুস্থ হয়েছে প্রতিনিয়ত তিনি খোঁজ খবর রেখেছেন। আমার বাবার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, যারা বিশেষ পরিস্থিতির কারণে উপস্থিত হতে পারেন নাই, সকলের প্রতি। ওনারা সার্বক্ষণিক তাদের প্রিয় নাসিম ভাইয়ের জন্য দোয়া করেছেন, আমাদেরকে সাহস দিয়েছেন, চেষ্টা করেছেন, খোঁজ রেখেছেন। সকল সংগঠন যারা আছেন 14 দল সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ সকল সংগঠনের সকল নেতা কর্মীদের আমি কৃতজ্ঞতা জানাই পরিবারের পক্ষ থেকে। আপনাদের সকলের সকল টেলিফোন হয়তো আমি জবাব দিতে পারি নাই, কিন্তু আপনারা যেভাবে খোঁজ নিয়েছেন, আমার বাবার জন্য দোয়া করেছেন, আমরা আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞ। মহামান্য রাষ্ট্রপতির প্রতি গভীর কৃতজ্ঞতা। তিনি আমার বাবাকে সন্তানের মতো দেখতেন এবং সেইভাবে সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন। এখানে উপস্থিত মিডিয়ার যারা আছেন, ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। আমার বাবা যেদিন থেকে অসুস্থ হয়েছে, মিডিয়ার যারা ভাই ও বোনেরা আছেন, আপনারা শুধু খোঁজ নেওয়ার জন্যই আমাকে ফোন করেননি। আমার বাবার জন্য যেভাবে আপনারা দোয়া করেছেন, আপনাদের প্রিয় নাসিম ভাই যেন সুস্থ হন, যেভাবে আপনারা আকুতি জানিয়েছেন, আপনাদের প্রতি আমাদের পরিবার চিরদিন কৃতজ্ঞ থাকবে। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাবো, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা তো সারা জীবন এই মাটি মানুষের জন্য সংগ্রাম করেছেন, জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমার দাদার মতো মানুষের সেবা করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমার প্রিয় সিরাজগঞ্জের লক্ষ মানুষের প্রতি একটি অনুরোধ করতে চাই, আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। আপনারা অনেক অনুরোধ করেছিলেন আমার বাবাকে সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার জন্য। আমাদের এই দুঃখ সারা জীবন থাকবে। এই করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে আমার বাবার এই শেষ ইচ্ছাটি পূরণ করতে পারলাম না। আমার সিরাজগঞ্জের, উত্তরবঙ্গের লক্ষ কোটি মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। আমার বাবার জানাজায় যারা আসতে পারলেন না, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা মানুষ হিসাবে হয়তো অনেক ভুল ত্রুটি করেছেন, আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। আপনার সকল ভুল ত্রুটি আপনারা মাফ করে দেবেন। আপনাদের যদি কারো কোনো দেনা পাওনা থাকে, আমি পরিবারের বড় সন্তান হিসাবে আমার সাথে যোগাযোগ করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আর জানাজায় নামাজে আপনারা শরীক হচ্ছেন, এই জন্য আপনাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি শুনছিলেন আপনি যে মোহাম্মদ নাসিমের পুত্র তানভীর শেখের জয়, তিনি কিন্তু আসলে গণমাধ্যমে কিন্তু কথা বলছিলেন এবং তিনি কিন্তু এখানে তার পিতার জন্য যে দোয়া চেয়েছেন সমগ্র সারা দেশবাসীর কাছে, এবং তিনি বলেছেন যে সিরাজগঞ্জবাসীকে তিনি ক্ষমা চেয়েছেন যে সিরাজগঞ্জে তার বাবার লাশ নিতে না পারার জন্য। তিনি কিন্তু তিনি ক্ষমাও চেয়েছেন এবং এখনই আসলে মোহাম্মদ নাসিমে কিন্তু জানা যায় এখানে অনুষ্ঠিত হবে, তারপরে তাকে বরণ স্থাপন করা হবে। তো তুলে ছিল আমাদের শেষ তুলি। সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকাল 10টার সংবাদ। সরকারি নির্দেশনা রয়েছে, ফাঁকা পড়ে আছে শয্যা, তবু নানা উপসর্গ নিয়ে আসা রোগীরা ভর্তি হতে পারছে না সরকারি বেসরকারি হাসপাতালে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও নাজমুল হুদা। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, সিট খালি পড়ে থাকার পরও হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাচ্ছে না সাধারণ রোগীরা, কারণটা কি? ধন্যবাদ তুলি আপনাকে, আপনি যথার্থ বলছেন। হাসপাতালের পর হাসপাতাল
ঘুরতে ঘুরতে কিন্তু খুব একটা অতিষ্ঠ কিন্তু তবু দেখা যাচ্ছে চট্টগ্রামের যে বেসরকারি যে হাসপাতালগুলো আছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যারা কিন্তু এই জায়গায় কিন্তু অনেক রোগী এসেছেন করোনায় আক্রান্ত না হলে উপসর্গ নিয়েও কিন্তু অনেকজন এসেছেন, কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু আসলে এই হাসপাতালগুলো থেকে কিন্তু তাদেরকে সরকারি হাসপাতালগুলোতে যাওয়ার জন্য কিন্তু বারবার কিন্তু রেফার করা হচ্ছে। কিন্তু এখানে যারা পেশেন্ট আছেন তাদের একটা অভিযোগ রয়েছে, তারা বলছিলেন করোনা আক্রান্ত না হলেও কিন্তু আসলে যে বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে, এমনকি সিট খালি নেই এমন অজুহাত দেখানো হচ্ছে, আইসিইউর কোনো বেড নেই এরকম আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মরদেহে গার্ড অব অনার প্রদান করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখন আমাদের প্রয়াত নেতা, জাতীয় নেতা জননেতা মোহাম্মদ নাসিম শ্রদ্ধা নিবেদন করবেন মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন মহামান্য রাষ্ট্রপতির সামরিক শক্তি। এরপরে শ্রদ্ধা নিবেদন করবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক শক্তি। ভাই ফোন ধরেন না আপনি তোমার তো বয়স একটা এত কি এখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক শক্তি।
প্রয়াত প্রিয় সহকর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, প্রয়াত মোহাম্মদ আসিফ বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু। হাসপাতালে রোগীদের ভোগান্তি নিয়ে আবারও চলে যাচ্ছি সাভারে নাজমুল হুদার কাছে। নাজমুল, সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছে না, কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন যে সাধারণ মানুষ কিন্তু আসলে চিকিৎসা পাচ্ছে না, এটা সত্যি অর্থে এটা বলা যায়। কারণ হচ্ছে করোনার যে প্রাদুর্ভাব, সেটার কিন্তু কারণে মানুষের যে সাভারে প্রায় 135টির মতো বেসরকারি ক্লিনিক হাসপাতাল রয়েছে, সেগুলো কিন্তু আসলে মূলত তারা মানে সেখানে করোনার কারণে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। আমি সরাসরি কথা বলতে চাই যারা এখানে, আমি একটি বেসরকারি ক্লিনিকে এসেছি, তারা আসলে কতটুকু তারা সাধারণ রোগীদের চিকিৎসা করছে এবং কী আশায় রয়েছে, এবং আমি সেই সব সম্পর্কে জানবো ডাক্তার আমজাদুল হকের কাছ থেকে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই মুহূর্তে আসলে সাধারণ মানুষ অভিযোগ করছে চিকিৎসা পাচ্ছে না, তা আপনারা কি সাধারণ মানুষ সহ অন্যান্য মানুষের চিকিৎসা করছেন? না, এই করোনা মহামারীর সময় আমরা আমাদের প্রজন্ম স্কয়ার, আমরা জনগণের সেবায় এবং হটলাইন সহ আমরা সশরীরে আমি এবং আমার টিম এখানে স্বাভাবিক রোগীর সেবা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আসলে আমরা একটু দেখাতে চাই যে এখানকার ভিতরের অবস্থা, তারা আসলে রোগী রয়েছে এবং সেখানে যে সাধারণ মানুষের যে চিকিৎসা সেটা কতটুকু আসলে হচ্ছে সেটা একটু দেখানোর জন্য আমরা একটু কথা বলবো ম্যান ফর ম্যান একজন স্বেচ্ছাসেবক মানে বাহিনীর সঙ্গে, তারা আসলে সেবা করে, কিভাবে সেবাটা করছে। আপনার সাথে একটু কথা বলবো রাজিবুল ইসলামের সঙ্গে। আপনি তো এ পর্যন্ত অনেকগুলি দাফন কাপন করেছেন, সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা পাচ্ছেন, এরকম অভিযোগ উঠেছে করোনা যারা আক্রান্ত। যে আপনি যেটা বলছিলেন, আসলে সাধারণ মানুষ এই বর্তমান করোনা পরিস্থিতিতে যে সেবাটা প্রয়োজন ছিল, যে কোনো হাসপাতালে যখন যায় সেবা নেওয়ার জন্য, ডাক্তার কর্তৃপক্ষরা বলতেছেন, যে হাসপাতাল কর্তৃপক্ষরা বলতেছেন যে নমুনা পরীক্ষার রিপোর্ট নিয়ে আসেন। তো নমুনা পরীক্ষা যখন করতে যায় তখন সেখানে দেখা যায় যে অনেক দিন সিরিয়াল হয়ে যায়। এখন গতকালকে আমি যে একটা রুগী দেখলাম যে পা ভেঙে গেছে, সাভার সিআরপি হাসপাতালের নিচে, সেখান থেকে বলেছে যে আপনি নমুনা পরীক্ষা নিয়ে আসেন। যখন নমুনা কালেকশন করতে গিয়েছে তখন সেখানে দেখা যায় যে বিড়ম্বনা। এই যে একটা মানে মানুষের যে ভোগান্তি, এই ভোগান্তির জন্য সাধারণ যে জনগণ, সাধারণ মানে অসহায় দরিদ্র সেবা বঞ্চিত যে মানুষগুলো, সেই মানুষগুলো কিন্তু বঞ্চিত হচ্ছে। তো আমরা নাজমুল, আপনাকে ধন্যবাদ। সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকাল 10টার সংবাদে। কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফন করেছে বিবেক নামের একটি সামাজিক সংগঠন। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। এই সংগঠনের এই কাজে আসার কারণটা কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা করোনা পরিস্থিতি যখনই শুরু হয়েছে, কুমিল্লায় করোনা আক্রান্ত সংখ্যা যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখনই এই আত্মমানবতা সেবায় বিবেক প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু তার নেতৃত্বে 12 জন সদস্য তারা নেমে এসেছেন এবং তারা মানুষের এই দুঃসময়ে এসে যে পাশে দাঁড়িয়েছেন, সেজন্য আসলে তারা বলছিলেন যে আমরা যারা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন আমরা সংগ্রহ করে তারা দাপন করেন। আচ্ছা, আমরা জানতে চাচ্ছি যে আপনারা এই করোনা পরিস্থিতিতে, মহামারী করোনা পরিস্থিতিতে আপনারা মানুষ যখন মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে, তখনই তাদের পাশে এসে আপনারা দাঁড়াচ্ছেন এবং লাশ দাপন করছেন। এই সাহসটুকু আপনারা কোথায় থেকে পেয়েছেন এবং এই চিন্তাটা কোথায় থেকে আসবে? ধন্যবাদ জীবন ভাই। আমরা যখন দেখতে পেলাম যে সর্বপ্রথম সুনামগঞ্জে একজন মানুষ ইন্তেকাল করেছেন, তার দাফন কাফনে কোনো এলাকার মানুষ এগিয়ে আসলো না, মসজিদ থেকে খাটিয়ে দিল না, তার বাবা এবং তার ভাই কাঁধে করে নিয়ে দাফন করেছে, তখনই আমরা যারা আজকে আমাদের টিমের 12 জন সদস্য, আমরা সবাই এই দৃশ্য দেখেই আমরা আগ্রহ পোষণ করি যে আল্লাহর অশেষ মহিমা, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা এই মহৎ কাজটুকু করব। তখনই আমরা সিদ্ধান্ত নিই। তারপরেই আমরা 12 জন আমরা বসি আমাদের মসজিদে, আমরা বসে আমরা সিদ্ধান্ত নিই, আমরা আমাদের পরিবারের অনুমতিক্রমেই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আমরা এই দাফনের কাজে আমরা নিজেদেরকে লিপ্ত করি। আপনার পরিবার থেকে কি কখনো বাধা এসেছে, এবং যে আপনি বাদে যে 11 জন 11 জন রয়েছেন, তাদের পরিবার থেকে কোনো রকম কোনো বাধা দিয়েছেন কিনা এই কাজে?
আল্লাহর রহমতে আমাদের কোনো পরিবার থেকে কেউ কোনো বাধা দেন নাই, পরিবারের অনুমতিক্রমেই আমরা এই কাজে নেমেছি এবং আমাদের পরিবার আমাদেরকে সার্বক্ষণিক দোয়া করছে, ওনারা নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করছে, কুমিল্লার মানুষ আমাদের জন্য দোয়া করছে, দেশবাসী আমাদের জন্য দোয়া করছে, আমাদের পরিবারের সবাই, আমরা বাইরে থাকি, পরিবারের বাইরে থাকি, আমাদেরকে পরিবার থেকে খাবার সরবরাহ করছে পরিবারের সব পরিবারের সদস্যরা। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে বিবেক সংগঠনের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু, তিনি বলছিলেন যে তারা এই কাজে নিয়োজিত থাকবেন। জীবন, আপনাকে ধন্যবাদ। সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। বড় জয় দিয়ে লা লিগায় নতুন যাত্রা শুরু করলো বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে মাওয়ার্কাকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। খেলার মাত্র 2 মিনিটে জর্দি আলবার ক্রসে হেড করে দারুণ এক গোল করে বার্সাকে এগিয়ে নেন ভেদাল। মাউরকুর আক্রমণ সামলে 37 মিনিটে মেসির অসাধারণ অ্যাসিস্ট থেকে বার্সার জার্সিতে নিজের প্রথম গোলে দেখা পান ব্র্যাথওয়েট। 79 মিনিটে আলবার গোলের পর শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দারুণ গোল করে কাতালানদের বড় জয় নিশ্চিত করেন মেসি। এখন এই পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।